স্পেশালাইজড হসপিটালের সামনে, যেখানে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুগণ। মানুষের জীবনযাত্রা একটা ছকে বেঁধে ফেলেছি আমরা। এর বাইরে আমরা খুব একটা বেরোতে চাই না। তার মধ্যে কি তিনটেই কাজ: খাওয়া, ঘুম আর সারাদিনের কাজ। এর বাইরে সাধারণ মানুষের বেরিয়ে জীবনযাত্রা করা খুব কঠিন হয়ে পড়ছে। এর বাইরে আমরা বেরোবার চেষ্টা করেও অনেকে বেরোতে পারি না। তবুও অনেক মানুষ চেষ্টা করে একটু বেরিয়ে আসা, ঝটিকা সফর, ছোট্ট চড়ুই ভাতি, এগুলোর মাধ্যমে আমরা একটু রোজ নামচা থেকে বাইরে বেরোবার চেষ্টা করি। নাহলে সারা বছরের এই একঘেয়েমি কাজকর্ম, খাওয়া ঘুম আর কাজ, খাওয়া ঘুম আর কাজ, এছাড়া আর আমরা কিছু ভাবতে পারি না। বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মনে হয় না, এতটা কাজ বন্ধ করে আবার অন্যদিকে যাব, রোজগারপাতি কমে যাবে না? তাহলে এইরকমভাবে কাজের প্রেশার নিতে নিতে আমরা মানুষ ধীরে ধীরে যন্ত্র মানবে তৈরি হয়েছি। আর খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আধুনিকত্ব এসেছে প্রচুর। মানুষের জীবনযাত্রাতেও আধুনিকত্ব এসেছে খাওয়া দাওয়ার মধ্যেই। কারণ আগেকার দিনে মানুষের যে খাওয়া দাওয়ার লাইফস্টাইল ছিল, সেটা কিন্তু এখন নেই। তো সুতরাং এই খাওয়া দাওয়ার লাইফস্টাইল মানুষকে যদি পরিবর্তন করতে না পারে, সে মানুষটা ভালো থাকাও খুব কঠিন হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন। ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, কি ব্যাপারে? হ্যাঁ, কি ব্যাপারে? তো আপনার সঙ্গে কথা বললেই হবে? হ্যাঁ, আমার সুগার আছে, একটু হার্টের সুগার থেকে একটু হার্টের প্রবলেম, একটু কিডনিরও প্রবলেম, এগুলো একটু কম হয়, ওষুধ খাই অ্যালোপ্যাথি। ওই ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আর কি বলতে চাইছেন? হ্যাঁ, এই ব্যাপারে আর কি বলতে চাইছেন শুনি। মানে এই ব্যাপারে মানে কি করলে ভালো হয় সেটাই। চেম্বারে আসতে হবে রিপোর্টগুলো নিয়ে, তাহলে ভালো হবে। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে দেখা করবেন, না হলে হসপিটালে আমাদের, তাহলেই ভালো হবে। রিপোর্টগুলো দরকার আছে ভীষণ। রুটিন করে দেওয়া থাকবে, রুটিনগুলো মানতে হবে। সঙ্গে ওষুধগুলো খাওয়ার ব্যাপার আছে নিয়ম করে, তবে আবার একটা নর্মাল জায়গায় ফিরতে পারবেন। নাহলে ওই যেমন জীবনযাত্রা চলছে, ও ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধও দিয়ে যাচ্ছে, আর আপনি খেয়েও যাচ্ছেন, না সেরে যাবার কোনো কথাবার্তা হচ্ছে না। তো সেই জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, তাহলে রিপোর্টগুলো নিয়ে চেম্বারে দেখা করবেন, আমাদের যে কোনো চেম্বারে। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি কি যে আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাইতাম। হ্যাঁ বলুন। আমার মায়ের মানে জরায়ুতে টিউমার হয়েছে, আজকে এইচসিটি ইউএসজি করে এসেছে, তো জরায়ুতে টিউমার বলেছে। তো প্রস্রাব করার পর মানে টনটন করে ব্যথা, আর মনে হচ্ছে উপর দিকে শিরশির করে উঠে যাচ্ছে, ব্যথাটা মনে হচ্ছে উপর দিকে শিরশির করে উঠছে, আর প্রস্রাব করার পর মানে চরম ব্যথা। আল্ট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান যদি যেটা করা আছে সেটা নিয়ে হসপিটালে দেখা করবেন। আচ্ছা, আর বলছি স্যার বলছে না প্রস্রাবও করতে পারছে। তার জন্য চেম্বারে আসতে হবে। যত দেরি করবেন সমস্যাটা বাড়বে। আচ্ছা আচ্ছা, তো স্যার আজই করে এসেছি ইউএসজি। হ্যাঁ, ওই ইউএসজি রিপোর্টটা লাগবে। ওই ইউএসজিটা ছাড়া আবার এটা ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। টিউমারটা কত বড় আছে, তার মেজারমেন্ট কত, সেটা জানার প্রয়োজন আছে। এমন সেই জন্য নিচে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে আগে বুকিং করতে হয়, তবে আপনি দেখাতে পারবেন। তো আগে বুকিং করে রাখুন, ওখানে কবে ডেট পান দেখে নিন, সেই অনুযায়ী রিপোর্ট নিয়ে চলে আসবেন। ঠিক আছে স্যার। স্যার বলছি শুধু ফটোটা আনলেই হবে তো, না আর কিছু রিপোর্ট আনতে হবে? না, আপাতত আল্ট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে।
তো সুতরাং মানুষের খাওয়া দাওয়া, জীবনযাত্রা, এগুলো আমরা আর খুব একটা পাত্তা দিই না। মানে ওই যে বললাম, খাওয়া দাওয়ায় মানুষের ভীষণ পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা, অভ্যাসটা মানুষের চেঞ্জ করা এখন কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। কারণ এখন যে ধরনের খাবার খেয়ে খেয়ে আপনি অভ্যাস করে ফেলেছেন, সেটা কিন্তু আপনি চাইলেও আর বদলাতে পারবেন না, কারণ আপনি নিজেকে একটা জায়গায় বেঁধে ফেলেছেন। ঠিক সেই জায়গাটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু আমাদের রীতিমতো সাধনা করতে হবে। কারণ খাওয়ার তালিকা বন্ধ করতে যাওয়া আমাদের পক্ষে কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়ানো, কারণ এমন ধরনের অভ্যাসে দাঁড় করেছি। তাই মাঝের মধ্যে মানুষের কিন্তু ওই জন্য দেখবেন সব ধর্মে, সব জাতের মধ্যেই উপোস করার একটা ব্যাপার থাকে। সেটা সব ধর্মেই কোনো না কোনো ভগবানের দোহাই দিয়ে হোক, যেমন করেই হোক, আল্লাহর দোহাই দিয়ে হোক, গডের দোহাই দিয়ে হোক, একটা উপোসের ব্যাপার থাকেই সারা বছরে, অথবা মাসে মাসে, অথবা প্রতি সপ্তাহে। কেন? একটাই কারণ, যে এই জায়গায় যদি একটা মানুষ বিশৃঙ্খল জীবনযাত্রা করে, তাহলে তার আয়ু কিন্তু বেশি দিন হবে না, কোনো না কোনো অসুখ ঢুকে তার শরীরটাকে শেষ করে দেবে। আর এই যে উপোস থাকার একটা অভ্যাস মানুষকে তৈরি করেছে, আমরা যে উপোস থাকি, দেখবেন সব জাতের মধ্যেই আছে। কেউ শনিবার হিন্দুদের মধ্যে করছে, বড় বাবার পুজো দোহাই দিয়ে, আবার অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত আবার বিভিন্ন পুজোর দোহাই দিয়ে। ঠিক তেমনই ইসলামদেরও এরকম একটা কোনো না কোনো দোহাই দিয়ে দেখবেন ঠিক তাদেরও উপোস রাখা হচ্ছে। প্রতিটা ধর্মজাতের মধ্যেই কিন্তু এটা আছে। কেন? এই উপোস থাকা মানে আপনার শরীরে ক্যালোরি বার্ন হয়, স্টোর হয়ে যাচ্ছে যে এক্সেস ফ্যাট, সেটা বার্ন হয় এবং শরীরকে, কারণ শরীরে যত ফ্যাট জন্মাবে ততই শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই সেই ফ্যাটকে যত বার্ন করতে পারবেন, তত শরীর আপনার ভালো থাকবে। তাই উপোস থাকার কি উপকারিতা অপকারিতা আমরা বোধহয় অনেকেই জানি না। চলুন একটুখানি দেখে নিই এক ঝলক, কারণ আমরা অনেক দিন এরকম ধরনের প্রেজেন্টেশন দেখিনি, এবং বিখ্যাত চ্যানেল জি 24 ঘন্টা থেকে নেওয়া হয়েছে ছোট্ট ক্লিপিংটি। তাই আমরা দেখাই যে সেখানে হয়তো অনেকেই এই ক্লিপিংটা দেখেননি, তখন অনুষ্ঠানের মধ্যে দেখানো হয়েছিল, বাট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। এটা দেখলে হয়তো অনেকটা আইডিয়া পাবেন যে মানুষ কেন উপোস করে, কিসের জন্য। চলুন দেখে নিই একটু। নমস্কার, আজকের অফবিট 24 আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। ডায়েট ডেডলি হতে পারে, এই বার্তাই আজ আপনাদের সামনে দেব, যদি না তার সঠিক পদ্ধতি মেনে হয়, আপনার শরীর স্বাস্থ্য অনুযায়ী হয়। আপনি র্যান্ডম ডায়েট নিজেরটা নিজে ঠিক করতে পারেন না, প্রয়োজন এক্সপার্টের। আসুন কেন এটা বিপজ্জনক হতে পারে দেখাই শুরুতে। না জানে ডায়েটে কি কি বিপদ হতে পারে। ডিম, মাংস, চিজের মতো হাই প্রোটিন খাবার টানা খেলে কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কা থাকে, কিডনির অন্য সমস্যা হতে পারে। দীর্ঘদিন শুধু প্রোটিনে জোর দিলে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা কমে যায়। মাথা যন্ত্রণা, ক্লান্তি, বমি ভাব, ডিহাইড্রেশনের মতো উপসর্গগুলো দেখা দেয়। খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট কম থাকলে শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব হয়। দীর্ঘদিন এই ডায়েটে হাড় দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। বহু ক্ষেত্রে লো কার্ব ডায়েটের ফলে ব্লাড সুগার নেমে যেতে পারে, খুব চরম অবস্থায় হাইপোগ্লাইসেমিয়া পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে 6 মাসের বেশি সময় কিটো ডায়েট করা উচিত নয়, তার মধ্যে বিরতি থাকা জরুরি। আর এই প্রসঙ্গে মিষ্টি মুখার্জির কথা আপনাদের স্মরণ করিয়ে দেব। মাত্র কটা দিন হলো আমাদের বলিউডের পরিচিত মুখ, টলিউডের পরিচিত মুখ, তিনি মারা গেলেন শুধু ভুল ডায়েটের চক্করে। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান মৌমিতা। আমি তার থেকে যেমন জানবো তেমন একটু পরে আমাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর ত্রিদিবেশ মন্ডল, ইউরোলজিস্ট। তাকে আমরা একটু পরে পাবো, আপনারা ফোন করতে পারেন 4059। চলো ফিরে আসি আমরা। তাহলে এখানে দেখলেন যে আমরা ইচ্ছা মতোই নিজেরা উপোস করতে পারি না, বা অনেক মানুষ এখন নিজেরা সব চার্ট তৈরি করে নিয়েছে, না আমি ভাতটা খাবো না। এটা অনেক বাড়ির মেয়ে আছে, আমি অনেক পেশেন্টকেই দেখেছি, তাদের বাবা মাকে বলতেও শুনেছি যে না মেয়ে তো ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, এখন ওই একটা করে রুটি খায়, সকালে একটা, রাত্রে একটা। কেন না, তাকে ফ্যাট হলে হবে না, তাকে একদম সংকীর্ণ চেহারা, নায়িকা চেহারা রাখতে হবে। কিন্তু এই ধরনের ভুল ডায়েট করতে গিয়ে পৃথিবীর বহু মডেলার মারা গেছে। আপনি হিস্ট্রিতে দেখবেন ডায়েট কন্ট্রোলে ডায়েট কতজন হয়েছে ইন অল ওভার ওয়ার্ল্ডে।
তাহলে বুঝতে পারবেন যে তারা বিখ্যাত বিখ্যাত এক একজন মডেলার ছিলেন, যাদের ইন্টারন্যাশনালি সেলিব্রিটি জায়গায় পৌঁছে গিয়েছিলেন, তারপরেও তারা এক্সট্রা ডায়েট মেনটেন করতে গিয়ে কিন্তু মৃত্যুর পথে চলে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে আমরা ইচ্ছা মতোই কিন্তু ডায়েট করতে পারি না, তার জন্য সঠিক ডক্টরের প্রয়োজন আছে, ডায়েটিশিয়ানের প্রয়োজন আছে, অথবা যারা নিউট্রিশন চার্ট করে দেয় সেরকম একজন নিউট্রিশন স্পেশালিস্টের দরকার আছে। এই জায়গাগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট জায়গা। এই জায়গাগুলো একদম কেয়ারলেসভাবে নেওয়া উচিত নয় কখনোই, কারণ এই জায়গাগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পালন করে চলেন তাহলে দেখবেন যে একদম আপনার জীবন ঠিকঠাক আছে। কারণ একটা মানুষ সারা দিনে কখন কি কি খাবে সেটা নির্ধারণ করে দেবে আপনার শরীর চেক করার পর, ব্লাড টেস্ট করার পর। আপনার শরীর কি কি ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমের সুবিধাজনক খাবারগুলোর তালিকা থাকবে, আপনি খেতে পারবেন। যেগুলো অসুবিধা করে আপনার প্রবলেম ওয়াইজ, যেমন একজন কিডনি ফেলিওর পেশেন্ট, তাকে সব কিছু খেতে দেওয়া যেতে পারে না। তো সুতরাং ইচ্ছা মতো হলো, তার ইচ্ছা হলো না আজকে একটু আমি 7 দিন খাইনি বলে আজকে একটু খাসির মাংস ঝোল দিয়ে ভাত খাবো, একজন কিডনি ফেলিওর রুগী সেটা ভাবতে পারেন না। বা একজন শরীরে রক্ত স্বল্পতা ঘটছে বলে সে অত্যধিক পরিমাণে কুলেখাড়া শাক, অথবা 1 গ্লাস করে কুলেখাড়া শাক বা 4টে করে বেদানা খেয়ে নেব না, সেটা করলেও হবে না, তার সঠিক মাত্রা আছে প্রতিদিনের জন্য। তো এই ধরনের এই যে ঘরোয়া টোটকাগুলো আপনাদের বলে থাকি, এটাও কিন্তু একটা মেডিসিন। একে হোম রেমেডিস বলা হচ্ছে। কেন? এটা এক ধরনের মেডিসিন যেটা বাড়িতে পাওয়া যায় বলে আমরা ঘরোয়া টোটকা বলছি। এরকম অনেক মানুষ আছে যাদের কাঁচা হলুদ খেতে বলেছি, তারা 1 আঙুলের সাইজ এতটা করে কাঁচা হলুদ পেলে খেয়ে নেয়। কেন না? আমার একদিনে তাড়াতাড়ি রোগটা সেরে যাবে। তো সুতরাং এই ধরনের বোকা বোকা চিন্তাভাবনাগুলোকে যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যেতে পারে। যেমন যাদের ক্রিয়েটিনাইন বেড়ে যাচ্ছে তাদের কিন্তু জল কম খাওয়া প্রয়োজন, যাদের হার্টের প্রবলেম আছে তাদের জল খাওয়া কম প্রয়োজন। সেই ধরনের মানুষগুলো যদি আবার অন্য লোকের থেকে শুনে এই জল বেশি খেতে হবে তবে কিডনি ভালো থাকবে, এদিকে তার কিডনিটা খারাপের দিকে চলে গেছে, তখন সে প্রচেষ্টায় আছে যে না আমাকে বেশি জল খেতে হবে, তাহলে কিন্তু সে মারা যাবে খুব শিগগিরই কিডনিতে জল জমে গিয়ে। কেন? প্রতিটা পর্যায়ে মানুষের খাদ্য তালিকা, জলের তালিকা আলাদা হতে থাকে। যাদের লিভার প্রবলেম আছে, যাদের ডাইজেস্টে প্রবলেম আছে, ইনডাইজেশন ঘটছে, স্টুল ক্লিয়ার হয় না, তারা আবার জল কম খায়। যাদের সাদাস্রাব হওয়ার রোগ আছে, যারা দিনের পর দিন হজম করতে পারছে না, গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভুগছে, তাদের প্রচুর জল পান করার প্রয়োজন আছে, কিন্তু তারা আবার জল পান করে না। এদিকে যাদের প্রয়োজন নেই তারা বেশি জল খাওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের দ্বিমতাধিক ব্যাপারগুলো যতক্ষণ না আপনি একটা ডিসিশনে আসতে পারছেন সঠিক পার্সন এক্সপার্টের সঙ্গে কথা বলে, এটা কোনো পাড়ার ওই ক্লাবের দাদা ভাই যারা আছে একটু ভাই ভাই গোছের, এনাদের জিজ্ঞেস করলে হবে না। উনি বলে গেছেন বলে যে না আপনাকে শুনে চলতে হবে না, উনি অন্য ব্যাপারে দাদা, উনি ডায়েটিশিয়ান নয়। তো সুতরাং তার জন্য ওনার মতামত নিতে হবে এমন কোথাও লেখা নেই। উনি পাড়ার দাদা হতে পারে, ঠিক, ডায়েটিশিয়ানের দাদা নয়। তা সুতরাং এই ধরনের লোকেদের, পাড়ার আজগুবি কিছু লোকেদের কথা শুনে এরকম অনেক মানুষ ইচ্ছামতো ঘরোয়া টোটকা খায়। বিশেষ করে সুগার রুগীরা এইগুলো করে থাকে। এই আম পাতা কাল খাচ্ছে, কাল জাম পাতা খাচ্ছে, পরশু কচু পাতা খাচ্ছে, কার কথা শুনে একটু ঘাস চিবিয়ে নিচ্ছে, মানে সুগার থেকে মুক্তি ঘটানোর জন্য। আর এদিকে বাড়িতে গিয়ে এতগুলো করে ভাত খাচ্ছে, লাভ কি হলো? আপনি আগে নিজের খাওয়াটা কন্ট্রোল করুন, তারপর তো খাওয়ার চিন্তা করবেন কোনটা খাবেন। আগে কি খাবেন না, কি খাওয়া আপনার নিষেধ আছে, আগে সেটা শিখতে হবে। ওটা শিখে গেলেই বাকিগুলো সব খেতে পারা যায়। সুতরাং অ্যাট ফার্স্ট লার্ন দ্য রেস্ট্রিকশন, ফুড রেস্ট্রিকশন, ইটস ভেরি এসেন্সিয়াল, এটার প্রয়োজন আছে। তো সেই জন্যই আপনাদের বারবার আমি বলে থাকি যে ঘরোয়া টোটকা হলেও সেটাকে কিন্তু অবশ্যই সঠিক মাত্রায় সেবন করার প্রয়োজন আছে, নাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, ঠিক। তো সেই কথা আপনাদের বারবার মনে করে দিই, প্রতিটা শোয়ের মধ্যে এসেও বলে দিই। এই যে প্রতিদিন জলপানের কথা বলা হচ্ছে, এই জলপান করার কি ধরনের অ্যাকচুয়ালি নিয়ম, কতটা করে খাওয়া প্রয়োজন একটা মানুষের, সেটা কিন্তু আমরা সব সময় জানতে পারি না। চলুন একটু দেখে নিই যে জল কেন প্রয়োজন আছে, কতটা প্রয়োজন আছে। এই ধরনের ছোট্ট ছোট্ট ক্লিপিংগুলোতে আপনাদের অনেক আইডিয়া বাড়বে। এই জন্যই এই আইডিয়াগুলো কিন্তু আপনাকে চলুন
देखने में जितना साधारण लगता है, ये हमारे शरीर के सभी अंगों को ठीक तरह से काम करने और शरीर में बनने वाले जहरीले पदार्थ को बाहर निकालने के लिए उतना ही जरूरी होता है। पेट से लेकर त्वचा तक और वजन बढ़ाने से लेकर वजन घटाने तक पानी एक बहुत बड़ा रोल प्ले करता है। इसलिए पानी की सही मात्रा, इसके पीने का सही समय और पानी को किस तरह से पीने से क्या क्या फायदे और क्या क्या नुकसान होते हैं, अगर इस बारे में जानकारी न हो तो व्यक्ति चाहे जितनी भी अच्छी से अच्छी चीज खा ले, उसका सही फायदा शरीर को मिल ही नहीं पाता और जिसकी वजह से भविष्य में बहुत सारी हेल्थ प्रॉब्लम को फेस करना पड़ता है, जैसे कि अपचन, कब्ज, गैस, लीवर की कमजोरी, सुस्ती आना, गुर्दे की पथरी, रोग प्रतिरोधक क्षमता का कम हो जाना, बार बार बीमार पड़ना, स्किन एलर्जी, दांत खुजली, चेहरे पर पिंपल्स और दाग धब्बे का होना, व्हाइट हेड्स, ब्लैक हेड्स, स्किन का बहुत ज्यादा ऑयली या बहुत ज्यादा ड्राई होना, खाया पिया शरीर को ना लगना, जोड़ों में दर्द होना, शरीर की अनचाही जगहों पे चर्बी का जमना, सर दर्द और चक्कर आना, वजन बढ़ाने या घटाने में दिक्कत महसूस करना, बालों का झड़ना और रातों को नींद न आना जैसी कई बीमारी सिर्फ पानी को गलत मात्रा में और गलत तरीके से पीने से हो सकती है। इसलिए आज की इस वीडियो में हम जानेंगे कि पानी हमारे लिए इतना जरूरी क्यों है और इसका हमारे शरीर में क्या काम होता है। एक दिन में कम से कम और ज्यादा से ज्यादा कितना पानी पिया जा सकता है, अगर शरीर में पानी की कमी हो जाए तो उसे किस तरह से पता लगाया जा सकता है, एक बार में कितना ग्लास पानी पीना चाहिए और किस तरह पीना चाहिए, पानी कब कब पीना चाहिए और कब कब नहीं पीना चाहिए, यानी पानी पीने का सही समय क्या है, किस तरह का पानी होना चाहिए, यानी ठंडा या गर्म या फिर नॉर्मल, और पानी वजन घटाने और बढ़ाने में किस तरह से मदद करता है। शुरू करते हैं कि आखिर हमारे शरीर के लिए पानी इतना जरूरी क्यों है। दोस्तों, हमारे शरीर में 60 से 70% पानी होता है और हमारे द्वारा पिए गए पानी का इस्तेमाल हमारे इंटरनल ऑर्गन जैसे कि किडनी, लीवर, फेफड़े, पाचन तंत्र और लगभग शरीर के सभी हिस्सों को ठीक तरह से काम करने और सबसे ज्यादा हमारे शरीर की कोशिकाओं को जिंदा रखने में होता है। अब सवाल ये उठता है कि दिन भर में कम से कम और ज्यादा से ज्यादा कितना पानी पिया जा सकता है और अगर आपके शरीर में पानी की कमी हो गई है तो उसे किस तरह से पता लगाया जा सकता है। दोस्तों, शरीर में पानी की कमी होते ही पेशाब का रंग पीला पड़ जाता है, पाचन शक्ति कमजोर होने लगती है, चेहरे और शरीर की स्किन धीरे धीरे रूखी, बेजान और ढीली पड़ने लगती है और अगर शुरू में ही पानी के पीने के सही तरीके पर ध्यान न दिया जाए तो ये लक्षण भविष्य में गंभीर बीमारी का रूप भी ले सकते हैं। इसलिए हर दिन एक नियमित मात्रा में पानी का पीना बहुत जरूरी होता है। अब बात आती है कि दिन भर में कितना पानी पीना चाहिए और पानी किस तरह का होना चाहिए, यानी गर्म या ठंडा या फिर नॉर्मल। दोस्तों, उसके लिए हमें ये जानना होगा कि पानी में क्या क्या होता है और ये कौन कौन सी प्रॉब्लम में फायदा पहुंचाता है। दोस्तों, पानी में 0 कैलोरीज होने के बावजूद ये हमारे शरीर को हाइड्रेट करके शरीर से जहरीले पदार्थ को बाहर निकालने में बहुत मदद करता है, स्किन को साफ रखता है, दिमागी ताकत, पाचन क्रिया, आंख, हड्डी और लगभग हमारे शरीर के सभी अंगों को ठीक तरह से काम करते रहने में बहुत मदद करता है। इसलिए हमारे लिए पानी इतना जरूरी होता है कि चाहे खाए बिना कोई व्यक्ति लंबे समय तक रह ले, लेकिन पानी के बिना कुछ दिन भी जीवित रह पाए। लेकिन एक सामान्य व्यक्ति को दिन भर में 2.5 से 3 लीटर पानी जरूर पीना चाहिए, जो कि एक एवरेज साइज के ग्लास से 8 से 12 ग्लास होते हैं। और गर्मी के मौसम में क्योंकि ज्यादा पसीना निकलते हैं, इसलिए पानी की थोड़ी मात्रा भी बढ़ाई जा सकती है। और जो लोग एक्सरसाइज करते हैं उन्हें भी आम लोगों के मुकाबले थोड़ी ज्यादा मात्रा में पानी पीना चाहिए, क्योंकि उनके शरीर में पानी की खपत ज्यादा मात्रा में होती है। अब यहाँ भी सवाल ये उठता है कि क्या जरूरत से ज्यादा पानी पी लेने पर शरीर को कोई नुकसान भी हो सकता है? तो इसका जवाब बहुत ही सिंपल है कि कोई भी चीज बहुत ज्यादा नुकसान देती है। ज्यादा मात्रा में पानी पीने से हमारी किडनी का काम बढ़ जाता है और खून में सोडियम के लेवल कम होने के चांसेस बहुत ज्यादा रहते हैं। लेकिन ऐसा बहुत ही कम होता है, क्योंकि अक्सर लोग उतना भी पानी नहीं पी पाते जितना कि पानी पीने की लिमिट होती है। और ऐसा नुकसान तब होता है जब कोई व्यक्ति 4 या 5 लीटर से भी ज्यादा पानी पी ले। एक बार में कितना ग्लास पानी पीना चाहिए और किस तरह से पीना चाहिए? दोस्तों, कुछ लोगों को लगता है कि पानी को जब चाहे और जैसे चाहे पिया जा सकता है, लेकिन ऐसा सोचना बिल्कुल भी सही नहीं है, क्योंकि एक ही तरह के पानी को अलग अलग तरीके से पीने से इसका शरीर पे अलग अलग तरह से असर होता है। इसलिए पानी हमेशा बैठकर और धीरे धीरे पीना चाहिए, जैसे कि पानी को मुंह में रखकर 4 से 5 सेकंड के लिए उसे इधर उधर घुमाएं और फिर निगलें। ऐसा करने से हमारे मुंह में मौजूद लार, जो कि अल्कालीन होती है, पेट में जाकर पेट की एसिडिक प्रॉपर्टीज को शांत करता है, जिससे कि पाचन शक्ति को बढ़ाने में बहुत मदद मिलती है। जबकि खड़े होकर जल्दी जल्दी पानी पीने से हमारा किडनी उसे ठीक तरह से फिल्टर नहीं कर पाता और मुंह से हटाकर बोतल से पानी पीने से पानी के साथ साथ बाहर मौजूद बहुत सारी गैस भी हमारे शरीर में प्रवेश कर जाती है, जिससे कि भविष्य में जोड़ों में दर्द शुरू होने के चांसेस बहुत ज्यादा रहते हैं। इसलिए पानी हमेशा बैठकर धीरे धीरे 3 से 4 सांसों में ही पीना चाहिए और एक बार में 1 या 1.5 गिलास या फिर जितनी प्यास हो उतना ही पानी पीना चाहिए, क्योंकि एक ही बार में बहुत ज्यादा पानी पी लेने से हमारी किडनी उसे ठीक तरह से फिल्टर नहीं कर पाती और पानी हमारे
शरीर में इस्तेमाल हुए बिना ही पेशाब के जरिए शरीर से बाहर निकल जाता है। पानी गर्म, ठंडा या फिर नॉर्मल होना चाहिए। दोस्तों, कोई भी बहुत ज्यादा ठंडी चीज हम खाते या पीते हैं तो हमारा शरीर पहले उसे गर्म करता है और फिर काम में लेता है। पानी के साथ भी कुछ ऐसा ही होता है। जब हम फ्रिज में रखा ठंडा पानी पी लेते हैं तो वो हमारे पेट में पहले गर्म होता है, फिर काम में आता है, जब तक कि इस प्रोसेस में बहुत सारी एनर्जी वेस्ट हो जाती है। और हमारे शरीर को भी इस पानी को इस्तेमाल में लाने के लिए तब तक इंतजार करना पड़ता है जब तक कि पानी पेट में गर्म नहीं हो जाता। और साथ ही साथ ठंडा पानी हमारे द्वारा खाए गए खाने को बहुत ज्यादा सख्त बना देता है, जिससे कि पाचन क्रिया बहुत धीमी पड़ जाती है और कब्ज होने के चांसेस बहुत ज्यादा हो जाते हैं। इसलिए पानी हमेशा ही नॉर्मल या फिर हल्का गर्म ही पीना चाहिए, क्योंकि हल्का गर्म पानी को हमारा शरीर तुरंत काम में लेता है। और हमारे द्वारा खाए गए खाने को तोड़ने में भी हल्का गर्म पानी बहुत मदद करता है, जिससे पाचन शक्ति बढ़ती है और पेट भी खुलकर साफ होता है। पानी कब कब पीना चाहिए और कब कब नहीं पीना चाहिए, दोस्तों ये ऐसी बातें हैं जहाँ चलुन फिरे आसि। ताहले জল কখন পান করা উচিত আর কখন পান করা নয় আমরা কিন্তু ছোট্ট একটা আইডিয়া পেলাম। কিভাবে পান করতে হয়, কতটা সারাদিনে পান করার প্রয়োজন। কারণ যাই খাবার খাই না কেন সবাইকে কিন্তু আবার মেটাবলিজমে যুক্ত করবে একটাই পদার্থ, সেটা হচ্ছে জল। কারণ জল যদি পর্যাপ্ত পরিমাণে আপনার প্রয়োজন অনুযায়ী, শরীরের প্রয়োজন অনুযায়ী জল যদি শরীরের ভিতরে না পৌঁছায় তাহলে কিন্তু সঠিকভাবে পাচন ক্রিয়া হবে না, যেটাকে আমরা মেটাবলিজম বলি। এই পাচন ক্রিয়া যদি সঠিকভাবে না হয় তাহলে যে দামি দামি খাবারগুলি আপনি খেলেন সেগুলো আর আপনার শরীরে লাগবে না। ফলে চিকেন, মাটন, ডিম আর সয়াবিনের তরকারি কোনো তফাৎ হলো না। আপনি কিসের জন্য এত দাম দিয়ে মাটন কিনে আনলেন? আপনার শরীরে আরও বেশি প্রোটিন আসবে বলে। বাট সঠিক পরিমাণে যদি জল পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে না দেওয়া হয় তাহলেও 4টে সয়াবিন খেলেও যা কাজ হতো 1 কিলো খাসির মাংস খেয়েও সেই একই কাজ হবে। লাভ কী হলো? তো সেই জন্যই প্রোটিন যখন নেব বা অন্যান্য কোনো ফ্যাট জাতীয় পদার্থ খাচ্ছি, জলটা ঠিকঠাক থাকতে হবে, না হলে কিন্তু গিয়ে আপনার ডাইজেশনটা হবে না। ফলে লুজ মোশন হয়ে যেতে পারে, ডায়রিয়া হয়ে যেতে পারে, অ্যাসিডিটি হয়ে যেতে পারে। এই কারণের জন্য সারা দিনে মিনিমাম একটা পরিণত বয়সে মিনিমাম 3.5 লিটার থেকে 4 লিটার জল পান করার প্রয়োজন আছে এভরিডে। সেটা যদি না হয় তাহলে আপনি ভালো মন্দ খেয়েও দেখবেন শারীরিক দিক দিয়ে এবং পেটের দিক দিয়ে আপনার পেটটা মোটেই ভালো যাচ্ছে না, পেট মোটেই ভালো যাচ্ছে না। একটাই কারণ যে কোনোভাবেই ডাইজেশন হচ্ছে না। এইটা আমাদের কাছে একটা বড় ব্যাপার যে আমরা ডাইজেশন করতে পারি না। এর জন্য আমাদের দেখে নেওয়ার দরকার আছে যে লিভার, যেটা ডাইজেশনের সবথেকে প্রধান কাজ করে, সে তাকে কেমনভাবে ঠিক রাখা যেতে পারে? কারণ এইটা একটা বড় কোশ্চেন। কিন্তু চলুন দেখে নিই একটু আমরা। লিভার ইজ এ ভাইটাল অর্গান আমাদের শরীরের মধ্যে, এটা জানেনই। আর লিভার নেসেসারি কী আছে সেগুলো খাবারগুলো আপনারা জানেন যে আপনি একটা কলার জায়গায় 4টে চকলেট খেয়ে নিলেন, সেগুলো কিন্তু মোটেই একদম আপনার শরীরের উপযোগী নয়। আর নিউট্রিশন ধরনের ফুড যেটা থেকে আপনাকে হেপাটাইটিস, জন্ডিস, সিরোসিস, ফ্যাটি লিভার, হেপাটোমেগালি, লিভার ডিজিজ এই ধরনের সমস্যাগুলো থেকে রক্ষা করতে পারে। সাম পিপল উইথ লিভার ডিজিজ মে নট গেট এনাফ নিউট্রিয়েন্ট অ্যান্ড লুজ ওয়েট। তারা অনেক মানুষ আছে আবার লিভারকে ঠিক রাখতে গিয়ে আবার নিউট্রিশন জাতীয় খাবারগুলো না খেয়ে লুজ ওয়েটকে লস করার জন্য ভালো খাবারগুলি বাদ দিয়ে সে ওই একটা দুটো কিছু অল্প অল্প খাদ্য গ্রহণ করে আরও কিন্তু প্রবলেমে পড়ে যায়। লিভার ডিজিজ ডায়েট প্রোভাইড দ্য রাইট অ্যামাউন্ট অফ ক্যালোরিজ। আমাদের ক্যালোরির প্রচুর প্রয়োজন আছে, আমরা সবাই জানি। তার জন্য ভালো নিউট্রিশন ফুড, লিকুইডস দরকার, জুস দরকার। এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে না নিই শরীরে, কারণ আমরা এখন বাজারে কেমিক্যাল জাতীয় অলরেডি বেশ কিছু জুসেস পাওয়া যাচ্ছে। তো এই কেমিক্যাল জাতীয় জুসগুলো খাবার পর আমরা দেখেছি যে একদম সেম টেস্ট, আমরা ভাবছি ফলের জুস খাচ্ছি, কিন্তু না। এই ধরনের খাবারগুলো যদি আমরা বাদ দিয়ে দিই আমরা ভালো থাকতে পারি না। যেগুলো আপনাকে দেখাচ্ছি এখন, বিট, ওলকপি, এই ধরনের শশা, এগুলো হচ্ছে শরীরকে ভালো রাখার খাবার। লেটুস চোখকে ভালো রাখবে, ভিটামিন এ আসবে, স্পিরুলিনা, আলফা, ডেটেস, খেজুর, আঙুর, কিশমিশ, এইগুলো আমাদের ভীষণভাবে প্রয়োজন। কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো দেখবেন খুব একটা আমাদের আর বাজার থেকে আসে না বা খাওয়া হয় না। এইগুলো খাবার টাইম কোথায়? কারণ আমরা এখন ফাস্ট ফুডের দুনিয়ায় চলে গেছি বলে এই ধরনের খাবারগুলো একদম
পাত্তাই দিই না, বাজার থেকে এলো কি এলো না এই ধরনের খাবার। আমরা এখন ভাত ওই যাদের সুগার আছে তাদের ভাত খাবার ইচ্ছা বেশি হয়, যাদের সুগার নেই তারা আবার ডায়েটের দিকে যাচ্ছে, ভাত কমিয়ে দিচ্ছে, বন্ধই করে দিয়েছে, এরকম অনেকে আছে। হ্যাঁ, সুগারেরও প্রয়োজন আছে, তা বলে কম। চকলেট এই ধরনের খাবারগুলো একদম নেবেন না, কফি এগুলো নেবেন না, এগুলো হচ্ছে নেগেটিভ, অ্যাভয়েড। ওপরে লেখা আছে দেখুন, হাই প্রসেসড, ফাস্ট ফুড, টক্সিক ফুড, প্যাকেজ ফুড, এই ধরনের ফুডগুলো আগে থাকতে প্রিজার্ভ করা আছে, কতদিন ধরে প্রিজার্ভড আছে তার নিজেরাও জানি না। তো এই ধরনের ফুডগুলো যদি আমরা অ্যাভয়েড না করি, এখন কিন্তু অ্যাভয়েডিং লিস্ট চলছে, সি ফিশ, রেড মিট, এইগুলোকে আমাদের অ্যাভয়েড করার প্রয়োজন আছে, রাইট? তার জন্য আমাদের গাইডলাইন্সের দরকার আছে। এই যে খাওয়া দাওয়াগুলো দেখছেন টিভির পর্দায়, এই ধরনের ফুডগুলো ট্রাই টু অ্যাভয়েড। আপনাকে গাইডলাইনের সঙ্গে দরকার। একটা মানুষের ঘুম হচ্ছে না, একটা মানুষ অস্থির হয়ে যাচ্ছে শরীরটা, কিসের জন্য? খাবারের জন্য। এই খাবারগুলিকে যত আমরা ফ্রাইড জিনিস কম খাবো তত আমরা ভালো থাকবো, ঠিক? চলুন ফিরে আসি। এরকম ফুড চার্ট অনেক দেখিয়ে দেবো, আমি আরও জানিয়েও দেবো যে লিভারকে, আলটিমেটলি শরীরকে ভালো রাখার জন্য আরও কী কী খাওয়া যেতে পারে। আর ডাইজেশন, এইটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে ফিজিওলজি সিস্টেমের মধ্যে পড়ে ডাইজেশন। এটা যদি ঠিকঠাকভাবে না ঘটে শরীরের অন্যান্য অর্গানগুলিতে কোনো কাজ হবে না। যে জন্য আমাদের বিশেষভাবে জানার প্রয়োজন হয় যে আমরা সঠিকভাবে ডক্টরকে জিজ্ঞেস করলেও সে তার ব্যস্ততার জন্য আপনাকে জানাতে পারছে না যে অ্যাকচুয়ালি ডাইজেশন করার জন্য কী কী ধরনের খাবার নেওয়া দরকার। তার নিজেরও জানা আছে কিনা আমি জানি না, যতক্ষণ আর লিস্ট হাতে দিচ্ছে, তাই না? তো এই লিস্টটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। একটা মানুষ তার শরীর অনুযায়ী, সবার যে আপনার একজন 18 বছরের বাচ্চার আরেকটা 18 বছরের বাচ্চা, দুজনের যে খাদ্য তালিকা এক হবে, এটা কিন্তু ভুল তথ্য। কেন? এক একজনের শরীরের উপর ডিপেন্ড করে সে কোন কোন ধরনের খাবার নিতে পারবে, কোন কোন ধরনের খাবার নিতে পারবে না। চলুন আমরা একটু দেখে নেবো এবারে যে কোন কোনটা। চলুন, খাদ্য গ্রহণের পর থেকে কি ঘটে, হোয়াটস দ্য হ্যাপেনিং ইন আওয়ার হিউম্যান বডি আফটার ইনটেক দ্য ফুড। সো you can see here how to food reach in esophagus to stomach. At the anus. This canal is called alimentary canal or the digestive tract. The parts of the alimentary canal are buccal cavity, esophagus, stomach, large intestine, small intestine, rectum, and anus. The food gets digested gradually as it passes through the various parts of the tract. Digestive juices secreted by the salivary glands, liver, and pancreas also aid digestion. Mouth and the buccal cavity. Food intake in human beings is through mouth. This process of taking food is called ingestion. Chewing food is very necessary for proper digestion as digestion process starts in the mouth itself. What happens during chewing? The large pieces of food we eat are mechanically broken down into small pieces. Teeth helps us in doing so. Action of saliva on food. During chewing, food mixes with saliva. Saliva is secreted from salivary glands located on the lower jaw between the tongue and teeth. Saliva converts starch in the food into sugars and also softens the food. Tongue. Taste of food can be detected by the taste buds present on the tongue. Tongue is a fleshy muscular organ attached to the floor of the buccal cavity. It is free at the front and moves in all directions. Taste buds appear as small bumps on the tongue and have different regions which help us enjoy different tastes. Esophagus or food pipe. The swallowed food from the mouth passes onto the esophagus. The epiglottis, which is a flap-like structure behind the tongue, directs the food into the esophagus and prevents entry into the larynx.
The peristaltic movements of the esophagus helps the food to move down the tract till it reaches the stomach. Stomach is a bag-like structure with thick wall. It is in the shape of a flattened U and is the widest part in the alimentary canal. চল ফিরে আসি। তাহলে বুঝতে পারলেন যে এই ধরনের অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো খুব একটা টিভির পর্দায় দেখা যায় না, কারণ এই ধরনের ব্যাপারগুলো আমরা বোঝা দেখলাম আমাদের মেডিকেল কলেজে ডিজিটাল ক্লাসের মধ্যে একবার বোঝানো যায় যে মুখে খাবার গ্রহণ করার পর সেটার মধ্যে সালাইভা আমরা চিবিয়ে খাই কেন। আমরা ওই জন্য ছোটো থেকে বাচ্চাদের থেকে শেখাই, বাচ্চাদেরকেও শেখাই যে বাবা চিবিয়ে খেতে শেখো, চিবিয়ে না খেলে ব্রেনের ডেভেলপমেন্ট হবে না। তার সঙ্গে আরও প্রয়োজন কি আছে, সেই খাবারটা যদি চিবিয়ে তাকে টুকরো টুকরো না করা হয় মুখের মধ্যে, তার সঙ্গে সালাইভা মিক্স না হয়, সেটা গিয়ে সহজ পাচ্যের যোগ্য হয়ে উঠবে না। আমি গোটা খাবার গিলে খেয়ে নিন, আপনি আজকে রুটি তাকে অর্ধেকটা করে গোল্লা পাকিয়ে মুখে খেয়ে নিন, সেটা দেখবেন 3 দিন অবধি হজম হয়নি, গোটা অবস্থায় রয়ে গেছে। কেন? সেটা ছোট ছোট টুকরো অবস্থায় যায়নি, সেটাকে টুকরো করে তার সঙ্গে আবার মেটাবলিজম ঘটনা ঘটিয়ে তারপর তাকে ডাইজেশনের পাচনযোগ্য তৈরি করে তুলতে হবে, তারপরে সেইটা শরীরের মধ্যে পৌঁছাবে। ততক্ষণে সে কিন্তু ভালো খাবার থেকে খারাপ খাবারে পরিণত হয়ে গেছে, তাই না? কারণ আজকে তৈরি হওয়া খাবারটা আগামী 3 দিন পর যদি সেটা আমরা খাই, কী হবে অবস্থাটা, তাই না? তো সেই জন্যই আমরা ওই জন্যে এমন খাবার খাই না, চেষ্টা করি যে যেটা সহজে গিয়ে পেটের মধ্যে হজম হবে, এমন কোনো খাবার খাবো না। আমরা রান্না করতে শিখেছি কেন? নাহলে তো আগেকারে মানুষ কাঁচা মাংস খেত, কাঁচা মাংস খেয়ে তারা হজম করে উঠতে পারতো না সব খাবার। তো সেই ক্ষেত্রে, কারণ ওয়াইল্ড অ্যানিম্যালসদের মতো তো আমাদের স্টমাক পাচনতন্ত্র নয়, তাই না? তাহলে আমরা কাঁচা মাংস খাবার যোগ্য নই, তাই তাকে রান্না করে খেতে হয়, তাই তার মানুষ ভালো আছে। কাঁচা মাংস খেতে 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 কী হবে, আপনার পেটের রোগ হয়ে যাবে। কেন? সহজভাবে যদি হজম দিনের পর দিন না হতে থাকে, আপনার স্টমাকে আলসার অথবা ক্যান্সার মতো রোগ দেখা দিতে পারে যদি প্রতিদিন খাবার হজম না হয়। যাদের এই হাই অ্যাসিডিটিতে ভুগছেন, প্রতিদিন অ্যান্টাসিড খেতে হচ্ছে, প্রতিদিন অ্যান্টাসিড, এই ধরনের যদি অ্যান্টাসিড ডেলি একটা মানুষ নিতে থাকে, তাহলে কিন্তু তার স্টমাকের মধ্যে ক্যান্সার বা আলসার জাতীয় অসুখ হতে বাধ্য। এই জন্যই আমাদের লিভারটাকে সব সময় ঠিক করে উঠতে হয়। ঠিক, চলুন দেখে নি তাহলে লিভার কেমন থাকছে। One of the most common symptoms of liver disease is jaundice, the yellowing of the skin and eyes. This is due to bilirubin from the liver being released into the blood instead of being used in the production of bile. Because of the liver's role in providing vital clotting agents for the blood, liver disease can cause a person to bruise easily. With a diminished supply of red blood cells from the liver, they may also feel weakened or fatigued for no apparent reason. Bleeding from the nose or gums is also a symptom of liver dysfunction. Liver disease can also cause abdominal pain, nausea and vomiting. If the liver is severely damaged, the body will reroute the blood to the heart around the liver rather than through it. This can cause blood to appear in the esophagus and digestive tract, leading to bleeding or clots shown in stools or vomit. With serious liver disease, other organs are also affected. The gallbladder may become less efficient in digesting fats, and the kidneys can begin to retain water and salts. This leads to a swelling of the feet and legs, or even abdomen. With the blood supply to the heart compromised by a damaged liver, heart failure or palpitations are a real possibility. Liver disease symptoms can occur suddenly or develop slowly over time. It's vital that they are investigated swiftly and that the liver is adequately cared for to prevent such damage from occurring. চলুন ফিরে আসি। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে কিন্তু বোঝার চেষ্টা করছি, কারণ একদিনে বোঝার সম্ভব নয়। ইটস এ ডিফিকাল্ট অ্যানাটমি। মানুষের শরীরের মেইন জায়গাগুলো, মেইন অর্গানগুলিকে নিয়ে ডিসকাশন, এবং আজকে পাচনতন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশনে আছি এবং চলছে। তো এই ধরনের প্রেজেন্টেশনগুলো কেন দেখায় আপনাদের, যাতে ছবি, কারণ শুধু মুখে বলার থেকে মাঝের মধ্যে পিকচারাইজেশনে যদি আসা যায় তাহলে আরও বুঝতে সুবিধা হয়, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে, ডিজিটাল ক্লাসের মাধ্যমে শিখেছি, অ্যানাটমি, ফিজিওলজি, এইগুলো, রাইট? তো খাদ্য তাহলে আমাদের কি ধরনের খাওয়া উচিত আমরা মোটামুটি বুঝতে পারছি। একটা সময় আপনাদের বোধহয় মনে আছে যে কলেরা নামে এক মহামারী, যেমন কোভিড দেখলেন আপনারা, কোভিড,
এরকম কোভিডের মতো একটা সময় কলেরা এসেছিল, তখন আপনারাও অনেক ছোট ছিলেন, আমরাও অনেক ছোট ছোট। তো কলেরাটা এরকম মহামারীর মতো ছড়িয়ে পড়ছিল, এক গ্রামের পর গ্রাম মানুষ কিন্তু মারা গেছে। কেন? তখনকার দিনে কলেরার কোনো ওষুধ ছিল না। তো আপনাদের মনে আছে কি আমি জানি না, যে এই কলেরা পেটের মধ্যে জার্মস তৈরি করে মানুষকে একদম শেষ করে দিত, একদম মৃত্যুর মুখে। তো সেই জন্য আমরা কিন্তু সেই জায়গাটাতে ওভারকাম করে চলে এসেছি। এখন হাতের মধ্যে যে জার্মস ছিল, সেই জার্মস মানে যেখানে সেখানে পটি করা যেত না, সেই পটি থেকে যে জার্মস মানুষের পেটের মধ্যে পৌঁছাতো, সেখান থেকেই কলেরা তৈরি হতো। ঠিক, তো সেই সব আমরা ওভারকাম করে সেখানে এখন সেগুলো সব মেডিসিন বেরিয়ে গেছে। তো সুতরাং এখন অনেক অসুখ বিসুখের মেডিসিন বেরিয়ে গেছে। তবে এটাও আমরা জানি যে সেই মেডিসিন খেতে 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 মানুষের আবার অন্য এক অসুখে পরিণত হচ্ছে। কারণ মডার্ন মেডিসিন আমাদের কাছে যে সমস্ত এসে দাঁড় করছে, যেগুলো এটা এমার্জেন্সির জন্য, একটা রোগকে ঠিক করার জন্য ঠিক আছে, কিন্তু সেই রোগটা ঠিক হতে হতে আবার একটা অন্য অসুখেরও সৃষ্টি হতে পারে, মডার্ন মেডিসিন কিন্তু বলছে। আর সেই জায়গাতে আয়ুর্বেদ কি বলছে, যে না, আপনি যদি দীর্ঘদিন ধরে একটা মেডিসিন কন্টিনিউ, দীর্ঘদিন মানে মিনিমাম 3 to 6 months অর 1 year, তাহলে দেখবেন একটা জায়গা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন পুরোপুরি। কেন? কারণ সেই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, কার্যকারিতা ক্ষমতা একটা অসুখকে সরিয়ে দেওয়ার জন্য অনেক। এবং আয়ুর্বেদের উপকারিতা কি? এই একটাই, যে আয়ুর্বেদ ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা প্রোডাক্টে, একটা মেডিসিনই যদি নিতে থাকেন, দেখবেন আপনি একাধিক রেজাল্ট পাচ্ছেন। কেন? কারণ একটা মেডিসিন একাধিক রেজাল্ট দেয়, একাধিক থেরাপিউটিক ইন্ডেক্স তৈরি করে। সেই জায়গাতে মানুষ যদি সেটা জেনেই খায়, তাহলে সে দেখবেন তার শরীরের একটা নয় অনেকগুলো সমস্যার সমাধান করতে পারছে। এই যে থেরাপিউটিক প্রপার্টিসগুলো এই যে ড্রাগসের মধ্যে আছে, ক্রুড ড্রাগসের মধ্যে থাকছে, আমরা যেগুলো ক্রুড ড্রাগস থেকে পাই, ক্রুড ড্রাগস মানে র মেটেরিয়ালস অফ মেডিসিনস, তাকে ক্রুড ড্রাগস বলি আমরা। যারা দ্রব্যগুণায় আছে তারা বিশেষ করে জানতে পারবে, বা আয়ুর্বেদিকে আছে তারা নিশ্চয়ই জানবে। তো সেই যে মেটেরিয়াল, আমরা একটা তুলসী পাতা খেতে বলছি, তুলসী পাতা আমরা জানি যে না, সর্দি কাশির জন্য ভীষণ উপকারী, ছোটো থেকে তাই শিখে এসছেন। আমি বলছি না, শুধু তুলসী পাতা সর্দি কাশির জন্য নয়, অ্যালার্জি, হাঁচি, কাশি, গা হাত চুলকানো, তার জন্য মারাত্মক কাজ করে। এবার যারা এটা রেজাল্ট পেয়েছে তারা বলবে যে হ্যাঁ, তার মানে কারো শরীরে যদি দুটোই থাকে, অ্যালার্জি এবং হাঁচি কাশি দুটোই, তাহলে তিনটে একসঙ্গেই সারবে। আবার যাদের শরীরে দাঁত হয়েছে, সেই তুলসী পাতার সঙ্গে একটুখানি কাঁচা হলুদ বেটে দিয়ে ওই দাঁতের জায়গায় ঘষে দিন, রোজ সকালবেলা উঠে একটু করে রস লাগাতে থাকুন তুলসী আর হলুদের, দেখবেন আপনার দাঁত ভালো হয়ে যাচ্ছে। শরীরের মধ্যে ঘামাচি হয়েছে প্রচুর, তুলসী পাতা রস তৈরি করে বা তুলসী পাতা নিয়ে গায়ের মধ্যে ঘষে দেন, একদম আধা ঘন্টার মতো গায়ের ওই রসটা শুকাক, দেখবেন 3-4 দিনের মধ্যে তার ঘামাচি একদম নিঃশেষ হয়ে গেছে। তাহলে একটা পাতা কত রকম কাজ করতে পারছে দেখেছেন। আমরা হলুদ খাই, এই যে হলুদ, হলুদ জানি কিসের জন্য? ব্লাড ফিল্টারেশনের জন্য। আমি যদি বলি ফুল অ্যালার্জির জন্য, আবার যদি বলি যে না আপনার হজমের জন্য, আবার যদি বলি আপনার গায়ের কমপ্লেক্স যে কালার আছে, কালার কমপ্লেক্স পুরো চেঞ্জ করে দেবে। আবার যদি বলি আপনার শরীরে যদি স্কিনে বিভিন্ন ধরনের খোস, পাশরা, দাঁত, হাজা, চুলকানি, এক্সিমা হয়ে থাকে, অথবা সোরিয়াসিস অবধি, সেটাও একটু কাঁচা হলুদের টুকরো ঠিক করতে পারে। কিন্তু মাত্রা যদি বেশি হয়ে যায়, রোজ নিতে থাকেন, তাহলে জন্ডিস হয়ে যেতে পারে, কিডনি এফেক্ট হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য সঠিক মাত্রার প্রয়োজন আছে। তেমনি নিম পাতা, তেমনি ঘাস, পৃথিবীর প্রতিটা উদ্ভিদ মানুষের শরীরের কোনো না কোনো অসুখ বিসুখের জন্য ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। তবে তার সঠিক প্রমাণ জানার প্রয়োজন। না জেনে যদি আপনি এটা সেটা গাছ এনে চিবিয়ে ফেলেন, তাহলে বিপরীত রেজাল্ট দেবে। তাই সঠিক জ্ঞানের প্রয়োজন আছে। গাছপালা মানে আমাদের কাছে এক একটা মেডিসিন, আপনাদের কাছে হোম রেমেডি, ঘরোয়া টোটকা। বাট আমরা যে বলি, যেটা আয়ুর্বেদ ডক্টররা বলে থাকে, আপনাদের আয়ুর্বেদ ডক্টরদের কাছে এক একটা গাছের পাতা এক একটা বড় বড় মেডিসিন। ঠিক, তো সেই জন্যই আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষের দিকে আসছি, আমরা একটু ফোনের দিকে যাব এবারে। তবু এবার বলে দিই যে পেট ভালো রাখতে গেলে সবার আগে প্রয়োজন যেমন জলপান করা, তেমনি জলপান করার পর যদি হজম হয়, তাহলে পটি ক্লিয়ার করা। একটা মানুষের যদি ডেলি পটি না হয়, সে আগামী দিনে অসুস্থ মানুষ হবেই হবে। এবং পেটের প্রবলেম শুধু নয়, তার হার্টের প্রবলেম হতে পারে, স্ট্রোক হয়ে যেতে পারে, হাই প্রেশার হয়ে যেতে পারে, গলা বুক জ্বালা করতে পারে, অনেক বুকে পেটের মধ্যে স্টমাকে আলসার হয়ে যেতে পারে, অর্শ হয়ে যেতে পারে, ফিস্চুলা হতে পারে। এতগুলো অসুখ জড়িয়ে আছে আপনার এই পটি ক্লিয়ারেন্সের সঙ্গে। এবং আপনার খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আপনি আন্ডার ওয়েট হতে থাকবেন, রোগা হয়ে যেতে থাকবেন, ওজন কমতে থাকবে। কেন? পটি ক্লিয়ার হয় না।
পাতি বাংলা। গোডাউন ক্লিয়ার না হলে, খালি না হলে নতুন করে মালপত্র ঢোকানো সম্ভব নয় গোডাউনে, পেটটাও তো তাই। যদি পটি ক্লিয়ার না হয় নতুন ভালো মন্দ খাবার খাবেন কি করে? জায়গাটা তো জুড়ে বসে আছে, পটি না। তাহলে প্রতিদিন সকালবেলা প্রাকৃতিক নিয়ম, ভগবানের সৃষ্টি, মল মূত্র খাওয়া ঘুম, হ্যাঁ নিদ্রা খাদ্য মল মূত্র, এই চারটে কার্য ভগবানের সৃষ্টি। যদি না হয় নিদ্রা খাদ্য মল মূত্র, এই চারটে জিনিস যদি ক্লিয়ার কোনো মানুষের না থাকে, সে সুস্থ না, অসুস্থ মানুষ। তাই পটি ক্লিয়ার অনেকের এখন হয় না। এখন সবাই আমরা ইংলিশ ম্যান হয়ে গেছি। হ্যাঁ, সব বাংলা মায়ের অ্যাংলো ছেলে আমরা আর বাংলা প্যানে পটি করতে যাই না। এখন সব পাশের বাড়ির লোককে, বাপের বাড়ির লোককে দেখাতে হবে বাথরুমে কত দামি আমরা কোমোড লাগিয়েছি। সেই কোমোডটা ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা। আমি তো বলবো কোমোড মানে আর্টিফিশিয়াল প্রসেস। যারা কোমোড ব্যবহার করেন কারোর পটি ক্লিয়ার হয় না, হতে পারে না। কেন? কোমোড সায়েন্সের বিরুদ্ধে তৈরি হয়েছে। শুধুমাত্র আজকে যাদের হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, তাদের জন্য সুবিধে। বাকি যারা কোমোডে পটি করে কারোর পটি ক্লিয়ার হয় না, কারোর পেট ঠিক নেই। কেন? চলুন আমরা একটু দেখে নেব যে সত্যিই কি আমরা কোমোড সঠিকভাবে ব্যবহার হচ্ছে আমাদের। চলুন দেখে নিই। You have been sitting on the toilet wrong ways. How to do? Sit on the toilets. Probably like this. এইভাবেই বসেন আপনি, অথবা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। But did you know that this is in general the most unhealthy poisons? এই পজিশনটার দরকার আছে। দেখে নিন ভালো করে। 90 ডিগ্রি হলে এতটা ক্লিয়ার হচ্ছে, মানে আপনার পটি ক্লিয়ার হচ্ছে না। তাহলে পটি ক্লিয়ার হবে কিভাবে? 90 ডিগ্রি হলে তো আপনার মল এসে জমে যাচ্ছে, ক্লিয়ার হতে পারছে না। এই হচ্ছে সঠিক উপায়, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বসা। I mean your posture in 35 degree angles. Sitting posture for stools. তার মানে সামনে একটা টুল নেবার প্রয়োজন আছে। একটা টুল কিনুন, 120 টাকা দাম। কোমরের সামনে বসান, তার উপরে পা রাখুন, একদম পরিষ্কার পটি। চলুন ফিরে আসি। তাহলে দেখেছেন আমরা কত ভুল প্রসেসে চলতে থাকি প্রতিদিন। এই যে আমরা কোমোডে বসে পটি করছি, এটা রং প্রসেস। একটা ছোট্ট টুল রাখুন বাথরুমের মধ্যে, যারাই পটি করবে কোমোডের উপর বসে যেভাবে দেখালাম আমি ওইভাবেই পা দুটো তুলে দিন, তাহলে দেখবেন একদম পেট ক্লিয়ার হচ্ছে। আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ক্ষুধা মান্দ, রাতে ঘুম না হওয়া, এই সমস্ত কিছু কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। পটি যদি ক্লিয়ার না হয় তার রাতে ঘুমও হবে না, ঘুমের ওষুধ খেয়েও হবে না। তো সেই জন্যই আপনাদের বারবার বলে রাখছি যে এই জায়গাগুলো আমাদের কবে জানবো আমরা, কবে শিখবো। আস্তে আস্তে মডার্ন হয়ে যাচ্ছে, ওই মডার্ন মেডিসিনের মতো মডার্ন হয়েছেন। ওষুধ খেয়ে পটি করতে হবে, সফট ব্যাগ কেন? ঠিক না? তাহলে আজকে অনেকগুলো নতুন তথ্য জানাতে পারলাম, দেখতে পেলেন আপনারাও। মাঝের মধ্যে আপনারা এই জন্যই বলি যে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করবেন, এতে কিন্তু আপনারা লাভই হবে, ক্ষতি না। কেন? এই ধরনের প্রেজেন্টেশনস ইন ডিটেল না বাংলায়, পশ্চিমবাংলার কোনো চ্যানেলের মধ্যে সাধারণভাবে হয়ে থাকে না। তাই আমাদের এপার বাংলার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানটা তো এপার বাংলাতেই, ওপার বাংলায় রাজশাহী কলেজ মেডিকেল কলেজে আমাদের এই শোটা ওখানে দেখায়। দেখে নিস কে আছে ফোনে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনার প্রোগ্রাম প্রায় দেখি আমি। কেমন লাগে? হ্যাঁ মোটামুটি ভালো। আচ্ছা কেন দেখো? হ্যাঁ ভালো। না দেখো কেন, কি
এত সিরিয়াল ছেড়ে সিনেমা ছেড়ে হঠাৎ আমাদের মতো এরকম একটা মেডিকেল শো কেন দেখতে ইচ্ছা করে এই বয়সে? এখন তো সিনেমা দেখতে ইচ্ছা করবে, ভালো ভালো সিরিয়াল দেখতে ইচ্ছা করবে, তাই না? কেন দেখো? না স্যার, কারণ এইগুলো সেই তার মতো জিনিস বটে তো সিরিয়ালে জানবো স্যার। ঠিক আছে, যোগ্যতা অর্জন হ্যাঁ। হয় আর কিছু কিছু জিনিসগুলো জানা হয় আর। গুড, ভেরি গুড। তাহলে মাঝের মধ্যে নজর রাখবে, আমার সঙ্গে কথা হবে, আবার দেখা হবে তোমার সঙ্গে, ঠিক আছে? থ্যাংক ইউ শো দেখার জন্য, থ্যাংক ইউ। আবার ফোন হবে, আবার কথা হবে। আমি রোজই আসি কোনো না কোনো টাইমে, তো এই টাইমটা আসার চেষ্টা করি ম্যাক্সিমাম ডেজ। কেন? কারণ এই সময় একদম দর্শক টাইট থাকে, পুরোপুরি বসে থাকে তারা। তো আজকে নেক্সট কে আছে বলে ফেলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলছি কি, আমি তো ওই যে আপনার ওষুধ খেয়ে এখন খুব ভালো আছি। এই গলব্লাডার স্টোন আর ফ্যাটি লিভারের জন্য খেয়েছিলাম। আমার এখন গ্যাসের ওষুধও খেতে হয় না, আমি খুব ভালো আছি। ভেরি গুড। কিন্তু এইরকম ভালো থাকতে পারবো তো সবসময়? ওই গলায় একটা ওই নজর কাঠি পরে নেন, পাশের বাড়ি যদি নজর দিয়ে দেয় মাসিমা, তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমি এত ডাক্তার দেখিয়েছি, অ্যালোপ্যাথি এত খেয়েছি, এবার কোনো গ্যাস কমাতে পারিনি। না অন্য কিছু নয়, যে পরিমাণ জল খাওয়া শিখিয়েছি ওটা রোজ খাবেন। সকালবেলা উঠে 7টা আতপ চাল চিবিয়ে 1 গ্লাস জল খান, ন্যাচারাল ভাবে ভালো থাকবেন, আপনাকে অ্যান্টাসিড খেতেও হবে না। না না, ঠিকই তাই। আগে যেমন একদম মানে রুটিন করা ছিল, জানেন তো। আর বলছি কি, আমার সবই গেল, কিন্তু আমার পায়ের ব্যথাটা সারলো না ডাক্তারবাবু। সব সেরে গেলে আমরা কি না খেতে পেয়ে মরে যাবো দিদি ভাই? আমাদের দেখে কি একটু দয়া মায়া হয় না? এতগুলো ডাক্তার আমরা একসঙ্গে বসে পরিশ্রম করি। ঠিক আছে, আমার এই আপনার পায়ে ধরে বলতে, আমার পায়ের ব্যথাটা একটু কমে। ঠিক আছে, আর নেক্সট দিন চলে আসবেন আরেকবার, আমি শুধু পায়ের ব্যথার ওষুধগুলো আলাদা করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন। নতুন পুরনো সমস্ত পেশেন্টরাই আসতে পারেন, যারা কোনোদিন ফোন করেননি তারাও আজকে আসতে পারেন। 8272940706 নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, আমি। হ্যাঁ, কি আপনি? প্রচুর মেয়েতে করে আজকে না, আজকে শুধু ফুলে যায় আর পায়খানে গেলে না রক্ত পড়ে, জানেন? অনেক কিছু হয়ে গেছে একবারে, এখানে বসে সারাতে পারবো না, চেম্বারে দেখা করো। অর্শ হয়ে গেছে, কৃমি হয়ে গেছে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি হয়ে গেছে, আরও অনেক কিছু হয়ে যাবে যদি ট্রিটমেন্ট না করান। সেটা আমাদের চেম্বারে না আসুন, যে কোনো আয়ুর্বেদিক ডক্টরের কাছে যান, যেখানে গেলে সঠিক ট্রিটমেন্ট হবে। অবশ্যই দেখান কোনো না কোনো আয়ুর্বেদিক ডক্টরকে। ওষুধ খাচ্ছি, বুঝলে? আর ওদের ট্যাবলেট, এরকম গোল গোল ট্যাবলেট। হ্যাঁ খান খান, গোল গোল হোক আর লম্বা লম্বাই হোক, ওটা খেতে থাকুন, একটু ধৈর্য রাখুন, দেখবেন ঠিক সারবে। সেটা যে কোনো ডক্টরই হোক না কেন, কারণ আয়ুর্বেদিক ডাক্তারই যারা করছে অলরেডি, তারা খারাপ ওষুধ দেবে না, 1 নম্বর। 2, তাদের ওষুধে সাইড এফেক্ট হওয়ার চান্সই নেই যদি পিওর আয়ুর্বেদিক ইউজ হয়। ঠিক। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমার সঙ্গেই তো বলছেন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমি অনেকদিন থেকে খুব ভুগছি, আর 23 বছর হয়ে গেল। ওই আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, অম্বল, গ্যাস, আমার পটি হয় না, আর এই বিকেলবেলা করে পেট ফুলে যায়, ঘুমোতে পারি না, হাই প্রেশার, খুব কষ্ট পাচ্ছি। এতদিন ধরে এত ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাচ্ছি, ওই ইউসিজি, আলট্রাসোনোগ্রাফি, এক্সরে সব কিছু করা হয়েছে, হার্ট হয়ে গেছে, মজা শুকিয়ে গেছে। ডাক্তার বলছে সমানে ওষুধ খেয়ে যাচ্ছে ডাক্তারবাবু, কিন্তু কিছুতেই আমি কোনো উপকার পাচ্ছি না। আপনার একটু পরামর্শ চাই, আপনি একটু আমাকে দেখুন ডাক্তারবাবু, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি তো দেখতে পাবো না এখান থেকে, মুশকিল এটা, আমি তো দেখতে পাবো না এখান থেকে, তাহলে আমি এখনই বলে দিতে পারতাম। তাই দেখার জন্য যেখানে আমি দেখি সেখানে আপনাকে আসতে হবে, ফোনে তো দেখতে পাচ্ছি না। আমি তো গাড়িতে উঠতে পারি না, কি করে আপনার সঙ্গে যোগাযোগ না, আমি বাড়ি বাড়ি যাই না, আপনি চিন্তা ভাবনা করবেন সেটা, আপনি কি করে দেখা করে নেবেন। ভিডিও কলিং এ দেখা করতে পারেন, ভিডিও কলিং এ দেখে নিতে পারেন। অনুষ্ঠানে আপনাকে কথা বলা যাবে না, লাইভ অনুষ্ঠানে কথা বলে কিছু হয় না এখানে, আপনি ভিডিও কলিং এ দেখাবেন। হ্যাঁ, সেটা কখন, কটার সময় ডাক্তারবাবু? বিকেল 4টের সময়। ওকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলছি বাবা, বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই একটু। বলুন। বলছি যে আমার মার না থাইরয়েড আছে, আর ওনার না বুক কাঁপছে, একটু বলবেন ওনার কি মানে কি থেকে একটু নিরাময় হতে পারে? ডাক্তার দেখালে, ওষুধ খেলে সঠিক নিরাময় হবে। থাইরয়েডের জন্য গম চারার রস খাওয়াবে, সকালবেলা হাফ কাপ করে গম চারার রস, তাহলেই হবে। সকালে খালি পেটে কিন্তু,
হ্যাঁ নমস্কার, হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। হ্যাঁ আমি বলছি যে আমার না ঘুমোলে ঘুম থেকে ওঠে মুখেতে এক মুখ থুতু হয়, কিছু আছে টোটকা? সকালবেলা উঠে 1 চামচ করে কালমেঘ পাতার রস খাবেন। চেনেন কালমেঘ পাতা? হ্যাঁ চেনেন তো কালমেঘ পাতা? কালমেঘ পাতা চেনেন তো? ওই কালমেঘ পাতার রস খাবেন সকালবেলা খালি পেটে 1 চামচ। হ্যালো নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু বলছি। হ্যাঁ বলছি, বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আর এত নাটক না করে সরাসরি বলুন কি বলতে চাইছেন, কেন ফোন করেছেন? বলছি আমি আমার যে আমার যে এই পা হাঁটুতে একটু ব্যথা জানেন, না এই জানলাম। মোটা সোটা মানে মোটা কমাতে ইউরিক অ্যাসিড আছে বলছে, ওটা বলে কমাতে গেলে কি করতে হবে একটু বলে দিন। খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, যেগুলো খেয়ে মোটা হয়েছেন সেগুলো খাওয়া বন্ধ করতে হবে। এবার আপনি কি খেয়ে মোটা হয়েছেন আমার থেকে আপনি ভালো জানবেন কিন্তু, তাই না? আমি তো আর রান্না করে দিইনি আপনাকে। কি না খেলে মোটাটা কমবো সেটা যদি একটু বলে দিন। আলু আর ভাতটাকে বন্ধ করতে হবে, দুপুরে খাওয়া ঘুমানো বন্ধ করতে হবে। আলু আর ভাত বন্ধ করবেন, ঘি মাখন বন্ধ করবেন, আর দুপুরে ঘুমানো বন্ধ করবেন, দেখবেন আপনি এমনিই ওজন কমে গেছে। কারণ আলু আর ভাতে সব থেকে বেশি ওজন বাড়ে। ইউরিক অ্যাসিডটা কি ইউরিক অ্যাসিডটা টেস্ট করে জানাবেন কতটা আছে, তারপর বলে দেবো। কুলত্ব কলের জল খেলে ইউরিক অ্যাসিড কমে, কিন্তু কতটা আছে তাহলে কুলত্ব কলের সঙ্গে যেগুলো মেশাতে হয় সেটা বলে দেবো। জল খেলে বললেন কিসের জল? কুর্তি কলাই, কুলত্র কড়াই দশকর্মার দোকানে পাওয়া যায়। নমস্কার, বলুন। টিভির ভেতর থেকে বেরো বাবা, মাথাটা ঢুকে ফেলেছো টিভির মধ্যে, তো বার করো। হ্যাঁ বেরিয়ে এসো, টিভি থেকে বেরিয়ে এসো, এবার বলো। ধন্যী মানুষ বাবা সব, মানে অনুষ্ঠান দেখতে দেখতে টিভির ভেতরে ঢুকে পড়ছেন। উফ, বলুন। হ্যালো, কত আনাড়ি লোক, কে ফোন কিনে দেয় আপনাদের বাড়িতে? কে, কারা এই ক্রিমিনাল গুলো, কারা যে আপনাদের হাতে ফোন ধরিয়ে দিয়েছে? নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি আমার ছেলের বয়স 23 বছর, ওর পায়ে ভীষণ পড়া হচ্ছে, দুটো পায়ে। 1 চামচ নারকেল তেল, তাতে 1 চিমটি গন্ধক দিয়ে মোমবাতির আগুনে গরম করবেন। হলুদ গন্ধকটা একদম গরম হয়ে লাল রেড টকটকে হয়ে যাবে লাল, সেইটা নারকেল তেলের মধ্যে মিক্স করে নিয়ে ওইটা গরম গরম রাত্রেবেলা শোবার পর একদম বিছানায় বসে লাগিয়ে শুতে বলবে। ঠিক আছে? 7 থেকে 10 দিনের মতো লাগাবে পরপর, দেখবে ব্যথাও কমে গেছে আর পায়ের কুলাটি যেটা ওটাও সেরে গেছে। ঠিক আছে? এটা আয়ুর্বেদিক। হ্যাঁ নমস্কার, হ্যালো, বলুন। বলছিলাম যে একটু ডাক্তারবাবুর প্রোগ্রাম দেখছিলাম, একটু সরাসরি কথা বলতে চাইছি। কেন, কি ব্যাপারে? কেন, কি ব্যাপারে? ওই আপনার ওই যে মানে আমার এক আত্মীয় বুঝলেন তো, মানে ওনার ওই দুটো কিডনি একটু ড্যামেজের দিকে গেছে। ক্রিয়েটিনিন কত? এই মোটামুটি ধরেন প্রায় এখন 13। ডায়ালিসিস কটা করে চলছে? দুটো করে। ডায়ালিসিস এখনো করা হয়নি বুঝলেন তো। 13 ক্রিয়েটিনিন চলে গেল, কি করে বাড়িতে রেখেছেন কি করে রোগীকে? মানে এই 14 তারিখে বলছে ভেলোরে যাবে। গিয়ে কি হবে? দুটো কিডনি নতুন নিয়ে আসবে? ঠিক আছে, ভেলোর থেকে বেড়ানো হয়ে গেলে তারপর আমাকে খুঁজবেন। লাগবে, আমাকে লাগবে। ডাক্তারবাবু আমি বলছিলাম এখনো তো যায়নি, তাহলে আমি ভাবছি তাহলে না না, আপনি ঘোরাতে পারবেন না, ওটা আপনার বাড়ির লোক হলেও আপনি ঘোরাতে পারতেন না, সে তো আপনার আত্মীয়, অনেক দূরের ব্যাপার। এখন পাড়ার যে মাথাটা চেটে দিয়ে চলে গেছে যে ভেলোর নিয়ে যাবে বলে, ও ভেলোর যাবেই। এখন পকেটে পয়সা আছে তো, পকেটে পয়সা যখন শেষ হয়ে যাবে তখন দেখবে ডক্টর সেনকে খুঁজছে। আমি বললাম বর্ধমানে 2-1টা ডায়ালিসিস করার পর, মানে আমার যেটা চিন্তাধারা ছিল ডাক্তারবাবু, আমার চিন্তাধারাটা ছিল যে 2-1টা ডায়ালিসিস করে তারপরে আয়ুর্বেদিকে আপনার ওখানে দেখানোর প্ল্যান করেছিলাম। কিন্তু না, আপনার কথা নেবে না,
এখন পকেট ভর্তি টাকা আছে, আপনার কথা এখন শুনবে না। আমার কথা ওই জন্য, যাই হোক, এবার আমি তো আর বলতে পারি না। না না, জোর করা যায় না বাবা, নিজের বাড়ির লোককেই জোর করা যায় না, এটা তো তবু আত্মীয় স্বজন, অনেক দূরের ব্যাপার। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে একটা কথা বলি, বলছি ওখানে গিয়ে প্রসেসিং তো ওই একটাই, মানে একই সেম, কলকাতায় যা হয়েছে ওখানেও তাই বলবে, ওখানেও ডায়ালিসিস এক্ষুনি লিখে দেবে, 13 হয়ে গেছে যেহেতু বলবে সপ্তাহে 3টে করে ডায়ালিসিস, তারপরে 2 মাস পরে বলবে 2টো করে ডায়ালিসিস, তারপরে প্রতিদিন মাসে মাসেই চলবে যতদিন বেঁচে থাকবে, একটা কখনো 2টো, একটা কখনো 2টো, মানে সপ্তাহে। তো টাকা কাঁড়ি লাগবে, লটারিও কাটতে বলো আর সঙ্গে খরচাও করতে বলো। তো আচ্ছা ডাক্তারবাবু, আমি বলছিলাম যে একটা কি 2টো ডায়ালিসিস করার পরে আপনার ওখানে নিয়ে, আমার এখানে কোনো ডায়ালিসিসই লাগবে না, আমি ডায়ালিসিস যার হয়নি আমি সেই অবস্থায় চাইছি। আপনার ওই আয়ুর্বেদিক ওষুধে কাজ হবে না? লাভ কি আছে? যখন ডায়ালিসিস হয়নি সেখান থেকেই তো ধরার কাজ দরকার ছিল না, তাহলে ডায়ালিসিসে যাওয়ার দরকার ছিল না। কিন্তু তাইলে ডাক্তারবাবু, তাহলে আমি বলি, তাহলে বলে হবে না, তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু হবে না। আমি চিনি এই ধরনের, এতগুলো বছর ট্রিটমেন্ট করছি তো, এই রুগীদের পকেটে যতক্ষণ পয়সা থাকে ততক্ষণ এসব ব্যাপার পাত্তাই দেয় না। আয়ুর্বেদ ও আবার পাতা সাতা বেটে চেটে ঘেঁটে কি হবে, তো আয়ুর্বেদ এখন পাত্তা দেবে না। ভেলোর থেকে রিটার্নের পর আমার ঠিকানা খুঁজবে ওই রুগী নিজে, নিশ্চিন্ত থাকো। কারণ মেডিসিনের দ্বারা ক্রিয়েটিনিন, নমস্কার, ওয়েট করুন, কারণ মেডিসিনের দ্বারা ক্রিয়েটিনিন কমানো এখন অবধি জোর গলায় বলতে পারি আমাদের ইউনিটে আমরা চেষ্টা করি এবং হয়ও। হ্যাঁ, সেখানে প্রয়োজন হলে আমরা টেম্পোরারি ডায়ালিসিস করাই, যেটা আমার নিজের হসপিটালই হয়, মাত্র 1000 টাকা রেট, যেটা প্রাইভেটে 2600 টাকা থেকে 2800 টাকা রেট নিয়ে নেয়, মাত্র 1000 টাকায়, জলের দামে ফলের রস। কেন ওটা গভর্নমেন্ট হসপিটাল বলে, সরকারি রেট, ঠিক। এবং সেই ইনিশিয়েটিভ নিয়ে ট্রিটমেন্ট করানো হয়। তো আগে ভেলোরের নাম যখন নিয়ে ফেলেছে, এখন যাবেই, ওর মাথায় চেপে বসে গেছে, আটকাতে পারবে না কেউ। ঘুরে আসুক, মোটামুটি পয়সা করি শেষ হয়ে যাবে, তারপর দেখবে আমার কাছে এসেছে, এত টেনশন নেবার কিছু নেই। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার, তমলুক পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, যে প্রোগ্রাম গুলো হচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য আমি কি করতে পারি? স্যার একটু আমি ফোন করেছিলাম, মানে কোনো প্রোগ্রাম গুলো স্যার দেখতে পাচ্ছি না, এবং আপনার যে ঘরোয়া টোটকা আমরা করে খাচ্ছি এবং সুস্থ হয়ে যাচ্ছি। সুগার হয়েছিল স্যার, আপনাকে ফোন করেছিলাম। ওই জন্য লোকাল যে কেবল চ্যানেল আছে সেখানে কথা বলুন, আমাদের বললে হবে না। লোকাল কেবল থেকে কোনো প্রবলেম হচ্ছে? না স্যার, হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছি, আমার আপনি একটু আগে টিভিতে বলছিলেন এই পটির সমস্যা হয়, তা আমারও ডাক্তারবাবু 3 দিন 4 দিন কোনো সময় এরকম পটি হয় না। তো ভালো, তো এত দামি দামি খাবার করছেন, রোজ পটি করে নষ্ট করার কি দরকার আছে? ঠিক আছে, চলুন, যেদিন একদম গন্ডগোল পাকবে সেদিন আসবেন চেম্বারে। এত পয়সা দিয়ে কষ্ট করে দামি দামি খাবার কিনে আনছেন, কেন পটি করবেন? আর রোগাও হয়ে যাচ্ছে, আমার ওয়েটও কমে যাচ্ছে। পটি না করলে তো মোটা সোটা হবার কথা, যাদের পটি বেশি হয় তারা রোগা হয়ে যায়। ঠিক আছে, চেম্বারে চলে আসবেন একবার। শখের রোগী না তো, মানে আমাকে দেখে হঠাৎ উৎফুল্ল হয়ে উঠলেন, আমাকে ডাক্তারকে ফোন করে, শখের রোগী না তো? ঠিক, যেদিন ইচ্ছা হবে মন থেকে দেখতে থাকুন, আর যেদিন মন চাইবে আসার চলে আসবেন। শখের রোগী হয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই। নমস্কার। হ্যালো, বলুন। না, এও তো মানকুণ্ডু কোম্পানির কোনো এক লোক, মানকুণ্ডু থেকে পালিয়ে এসেছে। নমস্কার। হ্যালো। হ্যালো স্যার, আমি বলছিলাম কি যে আমার এরকম ভাইয়ের না ইউরিক অ্যাসিড টেস্ট করেছিলাম, তো আপনি একটু আগে একজনকে বললেন না যে কতটা ইউরিক অ্যাসিড হলে আপনি বলে দেবেন, তো আমার ভাইয়ের ইউরিক অ্যাসিড বেরিয়েছে 8.3। অনেক, একে যদি না কমাতে পারে আগামী দিনে কিডনিটা খারাপ হবেই হবে। আচ্ছা, মুসুর ডাল খাওয়া বন্ধ করবেন, মুড়ি খাওয়া বন্ধ করতে বলবেন, মুড়ি বাইরে থেকে কেনা মুড়ি। আচ্ছা, যদি বালিতে ভাজা হয় তাহলে খেতে পারে, কিন্তু ইউরিয়া দিয়ে ভাজা মুড়িগুলো খেতে পারবে না। আচ্ছা, এই যে এখন আম উঠেছে, এই আম দিয়ে টক ডাল বা আম এখন খেতে বারণ করবেন। আচ্ছা, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স বন্ধ থাকবে। আচ্ছা, আর কুলত্ব কড়াইয়ের সাথে গোক্ষুরা চূরণ, গোক্ষুরা, হ্যাঁ দুটোই দশকর্মা, হ্যাঁ দুটোই দশকর্মার দোকানে পাওয়া যায়। 1 চামচ করে 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে রাখবে, ছেঁকে নিয়ে সকালবেলা জলটা খালি পেটে খাবে। আচ্ছা, একটা কথা হচ্ছে, ওই ভাইয়ের না পেটের ডান দিকে একটু ফুলেছিল, তা ওর জন্য ওকে ইউএসজি করা হয়েছে, তো ইউএসজি তে বলছেন যে লিভারটা একটু বেড়েছে, ওর জন্য ওষুধ দিয়ে দেবো।
চিন্তা নেই, ওষুধ দিয়ে দেবেন। হ্যাঁ ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কিন্তু আচ্ছা, খাওয়া ওই দাওয়ার ওষুধ মধ্যে খেতে গেলে কি আমি আপনার চেম্বারে যাবো? হ্যাঁ চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তো একটা ফিজে দুজনকে দেখানো যাচ্ছে, আপনাকেও দেখাতে পারবেন, আপনার ভাইকেও দেখাতে পারবেন একটা ফিজেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে হ্যাঁ, ওকে। থ্যাংক ইউ স্যার, ওকে। তাহলে আপনাদেরও জানানো থাকলো যে হ্যাঁ একটা ফিজের মধ্যে দুজনকে দেখানো যাচ্ছে। হ্যাঁ এই মাসটা অবধি আছে, এরপর থেকে একটা ফিজে একজন দেখাতে পারবেন। তো এই মাস অবধি একদম দিনগুলোকে নষ্ট না করে, যেমন রবিবার একদম চলে আসুন সপরিবারে। এই সুযোগ তো আর হবে না পরের মাস থেকে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি একবার আপনার ওই টোটকা অনুযায়ী ওই দুব্ব ঘাস এবং গাঁদা পাতা খেয়ে আমার অর্শটা অনেক ভালো। ভেরি গুড। রক্ত আর আসেনি তো? আমি তারপরে বললেন যে ওই টক দই আর পেঁয়াজের রস না রসুনের রস, এইটা খেয়াল নেই আমার। পেঁয়াজের রস। আচ্ছা ঠিক আছে, নমস্কার। নমস্কার নমস্কার, ভালো থাকো। বাস এত কঠিন কঠিন ব্যাপার। অর্শ এখন অবধি মডার্ন মেডিসিনে অর্শের কোনো ওষুধ নেই। আপনি বলুন কোনো ডাক্তারকে বলুন অর্শটা সারিয়ে দিতে বাই মেডিসিন, হবে না। কিন্তু ওই জন্যই বলি যে সবসময় অ্যালোপ্যাথি করতে হবে এর কোনো মানে নেই। আমাদের হসপিটালে যেন আয়ুর্বেদ আছে, অ্যালোপ্যাথি আছে, ইউনানি আছে, যে রোগীর যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হচ্ছে। কেমন? লাস্ট কল, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার ডাক্তারবাবু, আমি দেবেশ বাবুর এখান থেকে বলছি। হ্যাঁ কালিকাপুর, চন্দ্রকোনা। হ্যাঁ চন্দ্রকোনা। বলুন কি প্রবলেম তাড়াতাড়ি। আমার মিসেসের যে ওই গ্যাস অম্বলের জন্য বা গলায় একটা সিস্টেম মতো সাদা সাদা বেরিয়েছিল, আপনি গার্গিল করতে বলেছিলেন 2 রকম মলম দিয়ে হচ্ছে, কিন্তু সেই রকম ফলপ্রসূ রেজাল্ট পাচ্ছে না। আর গ্যাস অম্বলের জন্য আপনি কবে দেখিয়েছিলেন? আপনি কবে দেখিয়েছিলেন? হ্যাঁ কবে দেখিয়েছিলেন? হ্যাঁ লাস্ট যখন এসেছিলেন। সেটা 1 বছরের বেশি হয়ে গেছে, আবার দেখাবার দরকার আছে। 1 বছরের বেশি হয়ে গেছে। আমরা আবার আগামীকাল দেখা করবো আপনাদের সঙ্গে, সেম টাইম সেম চ্যানেলে। তো শেষের দিকে আবার বলে দিই, রবিবার না, কালকে আমি থাকছি না, তবুও শনিবার ডক্টর ম্যাডাম থাকছেন, চলে আসতে পারেন যাদের দেখাবার। রবিবারে দেখা হচ্ছে দমদমে, কালকে আমি অ্যাভেলেবেল নই। তো রবিবার দমদম ক্যান্টনমেন্ট হসপিটালে এবং সোমবার। তাই আজকে বিদায় নিতে হচ্ছে, সময়সীমা একদম শেষ আজকের জন্য। শুভরাত্রি।